করছি। আজকের ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা পদার্থের ধর্ম এবং গঠন সম্পর্কে। দিন দিন তোমরা দেখেছো এর আগের বারই পরীক্ষাতে যেরকমটা এসেছে তড়িৎ চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই যত বছর ধরে এক্সাম হচ্ছে, যত দিন এগোচ্ছে কম্পিটিশন বাড়ার জন্য আমরা এটা জিনিস লক্ষ্য করছি যে চ্যাপ্টারগুলো আমরা সেরকম নজর দেই না সেই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন আসছে। তো সেরকমই একটা ভীষণ বড় চ্যাপ্টার পদার্থের গঠন এবং ধর্ম, তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট টপিক রয়েছে কি প্রবাহীর চাপ, আর্কিমিডিসের নীতি, বার্নৌলির নীতি, সাইফন ক্রিয়া ইত্যাদি ইত্যাদি। তো প্রত্যেকটা টপিক আমাদের এই চ্যানেলে আমি প্রত্যেকটা টপিক তোমাদের করিয়ে দেব। তো আজকের ক্লাসে আমরা সেই চ্যাপ্টারটারই ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টারের প্রথম পার্ট প্রবাহীর চাপ, প্রবাহী কোনো জায়গাতে কেমনভাবে চাপ দেবে সেটা দেখব। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো তোমাদের বাড়ির আশেপাশে যদি ড্যাম থাকে তাহলে খেয়াল করেছো যে নদীর যখন ড্যাম বানানো হয় দেখবে নিচের অংশটা অনেকটা মোটা রাখা হয়। তো এই জিনিসগুলো কেন রাখা হয়, বা জলের ভেতর থেকে যখন বুদবুদ বেরোয় তো তোমার বুদবুদটা আস্তে আস্তে বড় হতে থাকে, কেন হয়? বা আমরা যখন নর্মাল জলে সাঁতার কাটি কোনো ব্যাপার না, কোনো প্রবলেম হয় না, তাহলে সমুদ্রে যাওয়ার টাইমে ডুবুরিরা এত বেশ সুইম স্যুট টুট পরে কেন যায়? তো এগুলো কোশ্চেনের অ্যান্সার আজকে আমাদের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের টপিক আজকে স্টার্ট করছি পদার্থের বা প্রবাহীর চাপ, ঠিক আছে। এবার প্রথম কথা হলো আমরা শুরু করছি প্রবাহীর চাপের। প্রবাহী কি জিনিস? খুব সহজ কথায় যেগুলো জিনিস প্রবাহিত হতে পারে, অর্থাৎ তরল এবং তোমার গ্যাস, এই দুজন প্রবাহিত হতে পারে, তাই এদেরকে আমরা বলবো প্রবাহী। এবার এই প্রবাহী কোনো একটা জায়গাতে কেমনভাবে চাপ প্রয়োগ করছে সেটাই আজকের ক্লাসের আমাদের মূল টপিক। তো দেখো আমরা নর্মালি চাপ বলতে কি বুঝি? আমরা নর্মালি চাপ বলতে বুঝি কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রযুক্ত হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি এরকমটা জায়গাতে ধরে নাও এই একটা নির্দিষ্ট তলের ওপরে এই প্রবাহী যে পরিমাণে বল প্রয়োগ করছে, এদিকে তুমি যেদিক দিয়ে ধরতে পারো, যে বলটা প্রয়োগ করছে, বা এরকমভাবে প্রবাহী এখনই বলছি না আমরা, আচ্ছা ধরে নাও এটা একটা কোনো বস্তুর একটা ক্ষেত্রফল, ঠিক আছে। এই ক্ষেত্রফলের ওপরে যে লম্বভাবে বল প্রযুক্ত হচ্ছে, তো এই একক ক্ষেত্রফলে কতটা বল প্রয়োগ হচ্ছে? একক ক্ষেত্রফল বলতে 1 মিটার স্কোয়ার ধরে নেব আমরা, বা 1 সেন্টিমিটার স্কোয়ার ধরবো। তো এই একক ক্ষেত্রফলে কোনো জিনিস লম্বভাবে যে বলটা প্রয়োগ করে সেটাকে আমরা বলি চাপ। এবার আমরা পড়ছি প্রবাহীর চাপ, তাহলে প্রবাহীর চাপ কেমন হবে? প্রবাহী তার ভেতরে যে কোনো ক্ষেত্রফলে, প্রবাহী তার তরলের ভেতরে যে কোনো তলে একক ক্ষেত্রফলের ওপরে যে বল প্রয়োগ করবে অবশ্যই সেটা লম্বভাবে, সেটাকে আমরা বলবো প্রবাহীর চাপ। তো আজকে চলো সংজ্ঞাটা দেখে নেই। তাহলে চাপ কি জিনিস আমরা বুঝলাম। চাপ বলতে একক ক্ষেত্রফলে লম্বভাবে ক্রিয়াশীল বলকে বোঝানো হয়। সুতরাং আমরা এটা বলতে পারি চাপ সমান লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ P = F/A। খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রচুর অঙ্ক আসে এখান থেকে। আচ্ছা নেক্সট, এই যে প্রবাহী যেটা বললাম, যা কিছু আমাদের প্রবাহিত হতে পারে সেটাকে আমরা বলবো প্রবাহী। কি হতে পারে? তরল হতে পারে, গ্যাস হতে পারে, ঠিক আছে। এবার প্রবাহীর চাপ কাকে বলবো? দেখো পাত্রে আবদ্ধ প্রবাহী ওর সংস্পর্শে অবস্থিত পাত্রের তলের প্রতিটি বিন্দুকে, ধরে নাও এটা আমাদের এই একটা পাত্র, এই পাত্রের প্রতিটি বিন্দুতে তরল কিন্তু লম্বভাবে একটা বল প্রয়োগ করে। তো পাত্রের তলের প্রতিটি বিন্দুতে যে লম্বভাবে বল প্রয়োগ করে সেটি প্রবাহী কর্তৃক প্রযুক্ত বল সর্বদা কি হবে? স্পর্শতলের সাথে লম্বভাবে ক্রিয়া করে, অবশ্যই লম্বভাবে ক্রিয়া করবে। এবার এই লম্বভাবে প্রযুক্ত বলটাকেই কিন্তু আমরা বলবো প্রবাহীর চাপ। মানে প্রবাহী কাকে বললাম? যেগুলো জিনিস প্রবাহিত হতে পারে। এবার এই প্রবাহিত বস্তুগুলো অর্থাৎ তোমার তরল এবং গ্যাস, তার তলের কোনো একটা তলে লম্বভাবে যে বলটা প্রয়োগ করছে সেই বলটাকে আমরা বলবো কি? প্রবাহীর চাপ। সংজ্ঞাটা দেখে নাও একবার। কোনো বিন্দুতে প্রবাহীর চাপ বলতে ওই বিন্দুকে অন্তর্ভুক্ত রেখে একটি একক ক্ষেত্রফল কল্পনা করা হবে এবং সেই ক্ষেত্রের ওপর প্রবাহী কর্তৃক লম্বভাবে যে বল প্রযুক্ত হয়, প্রযুক্ত বলকে আমরা কি বলবো? আমরা বলবো প্রবাহীর চাপ। আচ্ছা, তো আমরা প্রবাহীর চাপ বলতে আমরা এখন অবধি জেনে গেছি এটা P = F/A, এটুকু আমরা জেনে গেছি। তাহলে P = F/A যদি হয় তাহলে একক কি হবে?
একক হবে বলের একক বাই ক্ষেত্রফলের একক। বলের একক কত? বলের একক আমরা জানি তোমার সিজিএস পদ্ধতিতে ডাইন, সিজিএস পদ্ধতিতে ডাইন এবং এসআই পদ্ধতিতে নিউটন। এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের একক কি হবে? ক্ষেত্রফলের একক হবে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার স্কোয়ার আর এসআই পদ্ধতিতে মিটার স্কোয়ার। তার মানে আমাদের চাপের একক কি দাঁড়াচ্ছে দেখো, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এবং এসআই পদ্ধতিতে নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, এবং এই নিউটন পার সেন্টিমিটার স্কোয়ারকেই আমরা পাস্কাল নামে চিনি। ঠিক আছে, এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা পাস্কাল নামে চিনি। তাহলে এই চাপের একক কি হবে? চাপের একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, যেটাকে আমরা পাস্কাল বলবো। ঠিক আছে, যেটাকে আমরা পাস্কাল বলবো। তো এখানে সম্পর্ক একটা দেওয়া আছে, 1 পাস্কাল সমান কত হয়? 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হয়। ঠিক আছে, এবার মাত্রাতে আসি। মাত্রা কি হবে? এই প্রেসার, এই যে প্রেসার প্রবাহের চাপের মাত্রা কেমন হবে? এই তোমার বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা, এটা করলেই বেরিয়ে যাবে। তা বলের মাত্রা কি? বলের মাত্রা আমাদের F ইকুয়ালস টু, বলের মাত্রা আমরা বলতে পারি ml (10⁻²). এরিয়া কত হয়? এরিয়া হলো L স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কাটাকাটি করে আমরা কি পাবো? আমরা পাবো ml ইনভার্স (10⁻²). এরকমটা আমরা পাবো। তাহলে আমরা দেখে নিলাম চাপের ক্ষেত্রফলে, এই যে তোমার চাপটা আমরা বের করছি বল বাই ক্ষেত্রফল করে, সেটার মাত্রা আমাদের জানা হয়ে গেছে। তো আমরা এখন অবধি কি জানলাম? প্রবাহী কি জিনিস, প্রবাহীর চাপ কাকে বলছি? ওই লম্বভাবে প্রযুক্ত বলকে একক ক্ষেত্রফলের উপর, সেটাকে আমরা প্রবাহীর চাপ বলছি। প্রবাহীর চাপের একক কি হবে? সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা পাস্কাল নামে চিনব। এবং এদের মাত্রা কেমন হবে? মাত্রা হবে ml ইনভার্স (10⁻²). এইটুকু আমরা জেনে গেলাম। আচ্ছা, নেক্সট আসছি কি, এই যে আমাদের প্রবাহীর চাপটা, এই যে আমাদের প্রবাহীর চাপ, তো সেটা কার কার উপরে ডিপেন্ড করবে? ঠিক আছে, কার কার উপরে ডিপেন্ড করবে? বা গভীরতা বাড়লে কি চাপ বৃদ্ধি পাবে, ঘনত্ব বাড়লে কি চাপ বৃদ্ধি পাবে, এই সমস্ত কিছু। ঠিক আছে, তো তার আগে আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা আমাদের পড়তে হয়, সেটা হলো প্রবাহীর ঘাত। প্রবাহীর ঘাত বা থ্রাস্ট, এটা কি জিনিস? তো প্রবাহীর ঘাত কি দেখো, এই যে আমার তরল, এই একটা তরল ধরে নাও, এই তরলে যে কোনো তলের ওপরে, ধরে নাও এই তল বা এই তল বা এই তল, যে কোনো একটা তল আমি কল্পনা করছি, যে কোনো একটা তলের ওপরে প্রবাহী লম্বভাবে যে বলটা প্রয়োগ করবে, সেটাকে আমরা বলবো প্রবাহীর ঘাত। কি বললাম? এই ধরে নাও একটা তরল রয়েছে, ঠিক আছে, এই তরলে যে কোনো একটা তল, আমি এই তল ধরতে পারি, আমি এই তল ধরতে পারি, আমি এই তল ধরতে পারি, যে কোনো তলে প্রবাহী লম্বভাবে যে বলটা প্রয়োগ করছি সেটাকেই বলা হবে প্রবাহীর ঘাত। খানিকটা ওই তোমার বলের মতো, আমরা এর আগের বার যেটা পড়লাম না আগের পেজে, চাপ পড়ার টাইমে বল কিভাবে প্রয়োগ হচ্ছে, একক ক্ষেত্রফলের উপরে যে প্রযুক্ত বলটা, সেটা এই ঘাতটাও কিন্তু এক প্রকারের বল। কিন্তু কখন আমরা ঘাত বলছি? যখন তরলের কোনো একটা তলে তরল দ্বারা প্রয়োগ হচ্ছে বলটা, ঠিক আছে, তখন আমরা স্পেশালি ঘাত কথাটা উল্লেখ করছি। কার ক্ষেত্রে? প্রবাহীর ক্ষেত্রে। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। তাহলে প্রবাহে এই ঘাতটা কি? ঘাতটা কিন্তু এক প্রকারের বল। আমরা তার জন্য ঘাত এবং বলের তোমার একক, মাত্রা সবই কিন্তু সমান পাবো। তো একবার সংজ্ঞাটা পড়ে নিই, চলো। সংজ্ঞাটা কি বলেছে দেখো, প্রবাহীর সংস্পর্শে অবস্থিত যে কোনো তলের ওপরে প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর ঘাত বা থ্রাস্ট অফ ফ্লুইড বলে। এবং এটাকে কি বলা হচ্ছে? ঘাতটাকে আমরা চাপ ইন্টু ক্ষেত্রফল হিসেবে দেখতে পারি। ঘাতকে আমরা চাপ ইন্টু ক্ষেত্রফল হিসেবে কিন্তু দেখতে পারি। এবার এতটুকু আমাদের কাছে ক্লিয়ার যে ঘাত এবং বল, ঘাত ও বল, এদের দুজন, ঘাত ও বল, এদের দুজনের কনসেপ্টটা কিন্তু খানিকটা একই, যার জন্যই কিন্তু ঘাত এবং বলের একক এবং মাত্রা দুটোই একই হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা কিন্তু একটা কথা বলতে পারি যে প্রবাহীর ঘাতটা কি? ঘাতটা আসলে এক প্রকারের বল। ঠিক আছে, কিভাবে প্রয়োগ হচ্ছে? তরলের কোনো একটা তলে, কোনো একটা কাল্পনিক তলে, তুমি এখানে নিতে পারো, এখানে যে কোনো জায়গায় নিতে পারো, সেই জায়গাতে লম্বভাবে তরল যে বলটা প্রয়োগ করছে সেটাকে আমরা বলবো প্রবাহীর ঘাত। ঠিক আছে, এবার এই ঘাতটা কোথায় কোথায় প্রযুক্ত হয়, কার কার উপরে ডিপেন্ড করে, সেই জিনিসটা আমাদের জানার। আচ্ছা, আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে।
ক্লাস শুরু হয়ে গেছে, তো তোমরা যারা ভর্তি হতে চাইছো খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে নাও। যা যা এনকোয়ারি আছে কমেন্ট বক্সে পিন কমেন্ট করা আছে, একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে তোমাদের যা কিছু কোয়ারি তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। যদি 2025-এর জন্য তুমি প্রিপারেশন নিয়ে নেওয়ার কথা ভাবছো, তো অবশ্যই আমি বলবো এত কম ফিসে একটা ব্যাচে ভর্তি হবে, একটা গাইডেন্স পাওয়া খুবই তোমাদের জন্যই ভালো। তো যারা ভাবছো নেবে তারা খুবই তাড়াতাড়ি নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট, এই যে প্রবাহী তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের মান আমরা কিভাবে নির্ভর করবো? এই চাপটা যে আমরা বারবার বলছি না আমি, যে কোনো একটা তলের ওপরে প্রবাহী চাপ প্রয়োগ করছে, এবং এই চাপটা কার ওপর ডিপেন্ড করছে, সেই ডিপেন্ডেন্সটা কার কার ওপরে সেটা আমরা দেখব। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এই একটা আমার বিকারে এখানে তরল রাখা আছে, ঠিক আছে, এই তরল। এবার আমি ধরছি এই এইচ উচ্চতাতে বা এইচ গভীরতাতে, উচ্চতা বলা ভুল, এইচ গভীরতাতে এই জায়গাটাতে একক ক্ষেত্রফলের উপরে প্রবাহী কি পরিমাণে চাপ প্রয়োগ করছে আমি এটা জানতে চাই, ঠিক আছে। কি বললাম, এই এইচ গভীরতায় এই ক্ষেত্রফলে একক ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলটা আমি এ ধরে নিচ্ছি, এই এ ক্ষেত্রফলের ওপরে এই ডি ঘনত্বের প্রবাহী বা ডি ঘনত্বের তরল কি পরিমাণে বলটা প্রয়োগ করছে আমি সেটা জানবো, ঠিক আছে। আচ্ছা, তো সেটা কিভাবে জানবো? আচ্ছা, তো আমরা এখানে কি কি নিলাম? আমরা ধরলাম গভীরতা কত ধরলাম? গভীরতা আমরা ধরলাম এইচ গভীরতা ধরলাম। তরলের ঘনত্ব আমরা ধরেছি কত? আমরা ঘনত্ব ধরেছি ডি, ঠিক আছে। তরলের ক্ষেত্রফল, তরলের এই অংশটার ক্ষেত্রফল কোনো একটা অংশের ক্ষেত্রফলকে আমরা কত ধরেছি? ক্ষেত্রফলকে আমরা এ ধরেছি, ঠিক আছে, এইটুকু আমরা ধরেছি। এবার আমরা জানি এটা যখন আমরা বের করব তখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে তোমার প্রবাহের চাপ, ঠিক আছে। এবার চাপ সমান কি? চাপ সমান কি জানি আমরা, আমি এখানে লিখি, চাপ সমান এই তরল বা প্রবাহীর তরলের চাপ সমান আমরা কি জানি? আমরা জানি তোমার বল বাই ক্ষেত্রফল। এইটুকুটা কিন্তু আমরা জানি যে তরলের চাপ সমান কত? বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, এই বলটা আমরা কার রেসপেক্টে ধরবো? আমরা এই বস্তুটার বা এই তরলের এইটুকু অংশকে স্তম্ভ হিসেবে ভাববো, ঠিক আছে। এইটুকু অংশকে একটা স্তম্ভ হিসেবে ভাববো যে এতটা পরিমাণে অংশ কি পরিমাণে বল প্রয়োগ করছে, কি পরিমাণে চাপ প্রয়োগ করছে এই তলটাতে, এই গভীরতায় কি পরিমাণে তোমার বল প্রয়োগ করছে। তো সেটা বের করার জন্য আমরা জানি চাপের সূত্র বল বাই ক্ষেত্রফল, এবং এই বলটাকে আমরা কার রেসপেক্টে ধরবো? ওজনের রেসপেক্টে ধরবো। এইটুকু তার স্তম্ভের বা এই তরলটার ওজন ধরবো। তো আমরা বলটাকে কি লিখবো? বলটাকে লিখবো তরলের ওজন বাই তোমার ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, এবার তরলের ওজন কত সেটা দেখতে হবে। আচ্ছা, ঘনত্ব সমান আমরা কি জানি? ভর বাই আয়তন, এটা আমরা জানি। তাহলে ভর সমান কত বলতে পারি? ভর সমান আমি বলতে পারি ঘনত্ব ইনটু আয়তন, তাহলে ভর সমান কত বলতে পারি? ঘনত্ব ডি। আয়তন কত ধরেছি? আয়তন ধরেছি আমরা এই এইচ ইন্টু এ ইন্টু এইচ, এটা আমাদের কি? এটা আমাদের আয়তন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ওজনটা কত বেরোবে? তাহলে আমাদের কি বেরোলো দেখো, আমাদের ভর বেরিয়েছে এখন অবধি, ভর বেরিয়েছে ডি ইন্টু এ ইন্টু এইচ। তাহলে ওজন কত? ওজন আমরা জানি, ওজন আমরা কিভাবে বের করি? এম ইন্টু জি, অভিকর্ষজ ত্বরণ। তো আমি জি ধরছি, জি কি? জি হলো অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। তার মানে ডি এ এখানে এইচ ইন্টু জি, এইটুকুটা আমাদের ওজন। আচ্ছা, ওজনটা বসিয়ে দিই তাহলে, ডি এ এইচ জি বাই ক্ষেত্রফল কত? এ। তাহলে দেখো এ কেটে যাচ্ছে এবং কি পড়ে থাকছে? এইচ ডি
জি, এটাই আমাদের কিন্তু তরলের চাপ। তরলের চাপ সমান কি তাহলে HDG, HDG এটাই আমাদের তরলের চাপ। ঠিক আছে, খুব ভালো করে দেখো, আমি আরেকবার একটু রিপিট করে দেই ব্যাপারটা। আমাদের কিন্তু কিভাবে এলো সেটা মনে রাখতে হবে না, আমাদের মনে রাখতে হবে এই সম্পর্ক P = HDG, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো কিভাবে এলো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। কি হলো, আমরা ধরে নিচ্ছি এই একটা তরলের H গভীরতায় আমি A ক্ষেত্রফলের ওপরে প্রযুক্ত চাপটাকে বা বলটাকে আমি মাপতে চাইছি, চাপের মানটা মাপতে চাইছি তরলের। তো তরলটাকে আমি একটা স্তম্ভ হিসেবে কল্পনা করব। কত গভীরতায় রয়েছে? H গভীরতায়। কত গভীরতায়? H গভীরতায়। ঘনত্ব কত? D, তরলের ক্ষেত্রফল কত? A। এবার চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল, যেটাকে আমরা তরলের ওজন বাই ক্ষেত্রফল হিসেবে লিখতে পারি, বলটাকে আমরা ওজনের রেসপেক্টে লিখতে পারি। এবার আমরা এটাও জানি ঘনত্ব কাকে বলা হয়? ভর ইন্টু আয়তনকে বলা হয়, ভর বাই আয়তনকে বলা হয়। এখান থেকে আমি ভরটা জেনে নিচ্ছি, কারণ আমাকে আলটিমেটলি ওজনটা জানতে হবে। ঠিক আছে, ভর সমান কত? এই কোনাকুনি গুণ হবে ঘনত্ব ইন্টু আয়তন। ঘনত্ব আমরা ধরে নিয়েছি D। আয়তন কাকে বলি? আয়তন আমরা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আমরা তো তাই জানি, তার মানে A ইন্টু H হয়ে গেল। তার মানে এখানে আমাদের ভরটা কত দাঁড়ালো? ভরটা আমাদের দাঁড়ালো কিন্তু H ইন্টু A ইন্টু G, H D ইন্টু A ইন্টু H। এবার ওজনটা কত? ওজনটা হলো DAHG, জি দিয়ে আমাদের গুণ করতে হবে ওজন, কারণ কি ওজন সমান কত? ওজন সমান কি? ওজন সমান হলো ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এবার ভরটা কত দেখো? DAH ইন্টু অভিকর্ষজ ত্বরণ কত? G, তার মানে DAHG এটা বেরিয়েছে। এবং এই জিনিসটাকে আমি এখানে বসিয়েছি, ক্ষেত্রফল A রেখেছি, A কেটে গেল, তার মানে কি পেলাম আমরা? HDG। এই সূত্রটাই কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই সূত্র দিয়েই কিন্তু আমাদের সমস্ত ম্যাথ বলো বা কনসেপ্টের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো কিন্তু হবে। কেন হবে? এই যে আমি একটা প্রথমে বলছিলাম না যে ড্যামগুলোকে, ধরো জলের কোনো ড্যাম রাখা আছে, তো সেই ড্যামগুলোকে কেন নিচের দিকে মোটা রাখা হয়? যদি খেয়াল করে দেখো, যদি এই অংশটা জল থাকে এবং এই অংশটা ড্যাম থাকে, এটা জল ধরে নাও, তো এই পোর্শনটা, নিচের দিকের পোর্শনটা কিন্তু অনেকটা মোটা রাখা হয়। তো কেন রাখা হচ্ছে মোটা? কারণ আমরা এক্ষুনি দেখলাম P = কত বলো? HDG। তার মানে P বা চাপটা কার উপর নির্ভর করছে? কার উপর নির্ভর করছে? H এর উপরে নির্ভর করছে। পিটা কার উপর ডিপেন্ড করছে? ডি এর উপর ডিপেন্ড করছে। পিটা জিটা তো কনস্ট্যান্ট আমাদের, তাই না? জি তো অভিকর্ষজ ত্বরণ, আমাদের ভূপৃষ্ঠের উপরে মানটা সমান, আমরা জিটাকে কনস্ট্যান্ট ধরে নিই। তাহলে দুটো জিনিস, দুটো ভ্যারিয়েবল আমার কি কি? একটা তোমার H, একটা তোমার D। অর্থাৎ চাপ, আমি বলতে পারি চাপটা কার সমানুপাতিক? গভীরতার সমানুপাতিক, গভীরতার সমানুপাতিক। চাপটা কার সমানুপাতিক? চাপটা আমরা বলতে পারি তরলের ঘনত্বের সমানুপাতিক, তরলের ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ আমি যখনই এই তরলের গভীর দিকে যাচ্ছি, গভীরতা যত বাড়ছে চাপের পরিমাণটা বাড়ছে, তো এই চাপটাকে হ্যান্ডেল করার জন্য তো আমাকে এই পোর্শনটাকে মোটা নিতেই হবে, অংশটাকে তো চওড়া নিতেই হবে না, চাপটাকে যাতে রেজিস্ট করতে পারে, না হলে তো ভেঙে চলে যাবে, ড্যাম ভেঙে চলে গেল জলটা, এরকমটাই হবে। কিন্তু এই জন্যেই কিন্তু ডুবুরিরাও যখন তোমার জলে সাঁতার কাটতে যায় সমুদ্রের নিচে, তখন দেখবে স্পেশাল একটা সুইম স্যুট পরে। কেন সুইম স্যুট পরে? যাতে তরলের ভেতরে, যখন জলের ভেতরে যাচ্ছে, সমুদ্রের ভেতরে যাচ্ছে, ওই তরলটা কিন্তু ডুবুরির গাড়ের উপরে একটা প্রেশার ক্রিয়েট করছে, এবং আমাদের একটা ব্লাড প্রেশার আছে, ঠিক আছে? তো এবার যদি বাইরের প্রেশারটা, অর্থাৎ জলের প্রেশারটা বেশি হয়ে যায়, তাহলে আমাদের ক্ষতি হবে, আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো না সহজে, আমাদের অস্বস্তি বোধ হবে, শরীর অসুস্থ হতে পারে, মৃত্যু হতে পারে। তো সেইগুলো থেকে অ্যাভয়েড করার জন্য একটা স্পেশাল সুইম স্যুট রাখা হয়, যেটা কি করবে, যেটা ওই চাপটাকে তোমার প্রতিহত করতে পারে, রেজিস্ট করতে সাহায্য করবে, হেল্প করবে, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস খেয়াল করছি যে এই যে তরলের চাপটা কার উপর ডিপেন্ড করছে বলো? একটা তোমার গভীরতার উপর ডিপেন্ড করছে, একটা তোমার তরলের ঘনত্বের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো তরলের যত গভীরে তুমি যাবে, যত গভীরতা বাড়বে, তত কিন্তু ওই তরল তোমাকে চাপ প্রয়োগ করতে থাকবে। ওই জন্যেই সমুদ্রের নিচে একটা ডিস্টেন্স পর্যন্ত আমরা যেতে পারি, তার নিচে কিন্তু যেতে পারি না, ঠিক আছে? কারণ চাপটা এতটাই বেশি হয়ে যায় যে আমাদের পক্ষে ওটা সহ্য করা যায় না, বিয়ারেবল নয়, ঠিক আছে? তো ওই জন্য খুব নিচে যাওয়া যায় না। আচ্ছা, এটা একটা দেখে নিলাম। আর একটা কি তরলের ঘনত্ব। তরলের ঘনত্ব যদি আমি বাড়িয়ে দেই,
তাহলে কিন্তু তরলের চাপটাও বৃদ্ধি পাচ্ছে। তো এই দুটো জিনিস একটু মাথায় রাখবে। আচ্ছা, এখানে আরেকটা আমি একটু বলি, ধরে নাও আমি এরকম তিনটে পাত্র নিয়েছি, এটা একটা আর কীরকম ধরনের বলি, এইরকম একটা পাত্র নিয়েছি, ঠিক আছে। এখানে প্রত্যেকটাতে তরল রাখা আছে, এইটুকুটা তরল রাখা আছে, প্রত্যেকটুকুটাতে এইটুকুটা তরল, প্রত্যেকটা তরল, এর গভীরতা তোমার এইচ, এর গভীরতা এইচ, এর গভীরতা এইচ, ঠিক আছে। তো দেখো পাত্র তিনটে দেখতে কিন্তু একদম ভিন্ন, কিন্তু গভীরতা সেম, সেম তরল নিয়েছি, তার মানে এই নিচের অংশে, একদম নিচের অংশে, এই নিচের বিন্দুটাতে অর্থাৎ এইচ গভীরতায় কিন্তু তিনজনেরই কিন্তু চাপটার সমান হবে, ঠিক আছে। কেন সমান হলো দেখো, আকার কিন্তু দেখে আলাদা আলাদা রাখছে, দেখে মনে হচ্ছে না যে এখানে বেশি বোধহয় বেশি তরল আছে, তাহলে কিন্তু চাপটা এখানে বেশি হবে না, সেম গভীরতায় আছে, সেম তরল আছে, তাই না। অর্থাৎ কি হবে, অর্থাৎ আমাদের চাপটা কিন্তু সমান থাকবে, এটা মাথায় রাখবে। তাহলে আমাদের সূত্রটা কি, সূত্রটা আমাদের এই সূত্র, এবং এই সূত্র থেকে অঙ্ক আসে, কীরকম অঙ্ক, তোমাকে ধরো বলে দিল যে 5 মিটার গভীরতাতে, আমি একটা কোশ্চেন দিচ্ছি, ধরে নাও 5 মিটার গভীরতাতে জল কত পরিমাণ চাপ প্রয়োগ করবে, এটা আসতে পারে। এখানে হয়তো জি এর মানটা আমরা জানি 9.8 হয়, কিন্তু তোমার সুবিধার্থে তোমাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তোমাকে দিয়ে দিল হয়তো, ঠিক আছে, এটা হয়তো দিয়ে দিয়েছে তোমাকে জি এর মানটা সুবিধার্থে 10। তাহলে কিভাবে লিখবো, তাহলে এই যে আমাদের এই ফর্মুলা অনুযায়ী আমরা বসাবো পি ইকুয়ালস টু এইচ কত, 5 ইন্টু তোমার গভীরতা, জলের ডেন্সিটি কত, জলের ডেন্সিটিকে আমরা 1 ধরে নিই, জলের ডেন্সিটি তার মানে 1 ইন্টু 10, তার মানে কত হবে 50, অ্যান্সার হবে আমাদের 50 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এটা বা আমরা পাস্কাল করতে পারি, 50 পাস্কাল, ঠিক আছে। এই হলো আমাদের অঙ্ক, এই আমাদের জিনিস। তাহলে এই সূত্র দিয়ে প্রচুর অঙ্ক আসতে পারে, তোমার কাছে ডি চাইতে পারে, এইচ চাইতে পারে, পি চাইতে পারে, এইগুলো তিনটে মান দেওয়া থাকবে, একটা মান দেওয়া থাকবে না, বের করে নিতে হবে, খুব সহজ অঙ্ক আসে, খুবই সহজ অঙ্ক আসে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আজকের ক্লাসের আমাদের লাস্ট টপিক সাইফন কি জিনিস, আমি শিওর তোমরা কম বেশি সবাই দেখেছো। দেখবে কোনো বড় তেলের ড্রাম থেকে ছোট ড্রামে ঢেলে ট্রান্সফার করতে না পারলে আমরা একটা সরু পাইপ ইউজ করি, ঠিক আছে। বাড়িতে হয়তো তোমরা দেখেছো পাইপ ইউজ করি, পাইপটাকে কেমন রাখা হয়, দুই প্রান্ত খোলা পাইপ রাখা হয়, তেমন কিছুই না। একটা সাইফন কিন্তু কোনো যন্ত্র না, এটা ক্রিয়া, ঠিক আছে, এটা মাথায় রাখবে, কোনো যন্ত্র নয়, ক্রিয়া। কেমন ক্রিয়া, একটা ওই পাইপ রাখা হয়েছে, এই ধরো এই তরলটা থেকে আমি এটাতে ট্রান্সফার করতে চাইছি, ঠিক আছে। এবার এরকম একটা পাইপ নেব আমি, পাইপটা নিয়ে এই এক প্রান্ত এর ভেতরে ডুবিয়ে দেবো, আরেক প্রান্ত থেকে খেয়াল করেছো কিনা জানি না, তোমরা দেখেছো কতজন আমি জানি না, মুখ দিয়ে ওই ভেতরে বায়ুটাকে বের করে নেওয়া হয়, এই পাইপের ভেতরে বায়ুটাকে, তারপর আঙুল দিয়ে আটকে রাখা হয়, রেখে তোমার এই প্রান্তটাকে ডুবিয়ে দেওয়া হবে, এই প্রান্তে ছেড়ে দেওয়া হবে। এবার এটা একটা মাথায় রাখতে হবে যেন বেশিরভাগ অংশটা এই খালি পাত্রের দিকে থাকে। এটা কি, এটা আমাদের খালি পাত্র, এটা আমাদের তোমার পূর্ণ পাত্র, যেখান থেকে আমি ট্রান্সফার করতে চাইছি, এটা থেকে এটাতে ট্রান্সফার করতে চাইছি। তো বেশিরভাগ অংশটা যেন এখানে থাকে, এটা একটু মাথায় রেখে আমাদের রাখতে হবে। এবং কিছুক্ষণ পরে আমরা দেখব তরলটা কিন্তু এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এটা কি জিনিসকে কাজে লাগানো হয়, বায়ুমণ্ডলের চাপকে কাজে লাগানো হয়। কি কাজে লাগানো হয়, বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগানো হয়, ঠিক আছে। তো কোনো একটা পাত্র থেকে অন্য পাত্র দুটোকে মানে কোন রকম নাড়াচাড়া না করে এক পাত্র থেকে অন্য পাত্রে এই যে তরলের ট্রান্সফার করা হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে সাইফন ক্রিয়া। সরি, এখানে সাইফল লেখা আছে, এটা সাইফন ক্রিয়া হবে, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে সাইফন ক্রিয়া। এবং এই সাইফন ক্রিয়ার ব্যবহার কোথায় করি, একটা ব্যবহার তো আমরা জানি, কি জিনিস, তরলের স্থানান্তরের জন্য আমরা ইউজ করি, এটা একটা। আর দ্বিতীয়টা কি বলো, দ্বিতীয়টা ফ্লাশ, টয়লেটের ফ্লাশ,
বা স্বয়ংক্রিয় ফ্লাশ যেগুলো, ঠিক আছে, স্বয়ংক্রিয় ফ্লাশ বা টয়লেটের ফ্লাশ, ওগুলোতে একটা ফ্লাশ চিপলে জলটা চলে যাচ্ছে, এই যে ব্যাপারটা, এটা সাইফন ক্রিয়ার ওপরেই ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো সাইফন ক্রিয়ার ব্যবহার কোথায় দেখতে পাই? কোনো একটা তরলের ট্রান্সফার করার জন্য তরলের বক্সটাকে বা ওই পাত্রটাকে না সরিয়ে তরল ট্রান্সফার করার জন্য, আর কোথায়? টয়লেটের ফ্লাশগুলোতে বা স্বয়ংক্রিয় ফ্লাশগুলোতে আমরা কিন্তু সাইফন দেখতে পাই। আচ্ছা, আজকের ক্লাস আমাদের এখানে। এর পরের টপিক আমাদের আর্কিমিডিসের নীতি। আমরা এর পরের দিন আর্কিমিডিসের নীতি পড়বো, বার্নৌলির নীতি পড়বো, প্রত্যেকটা টপিক পড়বো। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই, আর ভিডিওটা লাইক করে দিও, কমেন্টে জানিও অবশ্যই কেমন লাগলো তোমাদের। আজকের ক্লাস এখানে, সকলকে থ্যাংক ইউ।